স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে বিএনপি সাংগঠনিক কার্যক্রম জোরদার করলেও কমিটি দেয়া নিয়ে বিরোধ এখন তুঙ্গে। এদিকে ১.৫ দশক ধরে কোণঠাসা জামায়াত এখন সক্রিয় রাজনীতির মাঠে। অন্যদিকে শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন দাবিতে রাজপথে সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। তবে পুরনো বৃত্তেই রাজনৈতিক সংস্কৃতি চলমান থাকলে তাতে বাধা হয়ে দাঁড়াবে জনগণ, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও নতুন কমিটি না হওয়ায় বেড়েছে কোন্দল। বিভক্ত হয়ে পড়েছে সংসদীয় আসনগুলোর তৃণমূল নেতাকর্মীরাও। রাজনৈতিক পরিস্থিতি বিএনপির অনুকূলে আসার পর থেকেই দেশজুড়ে কমিটি গঠনের কাজ শুরু করে দলটির হাইকমান্ড। নানা অভিযোগে কমিটি বিলুপ্ত সহ বহিষ্কার করা হয়েছে প্রায় অর্ধশত নেতাকর্মীকে। আমাদের যে নির্দেশনা আছে, প্রথমে মহানগর কমিটির যে আমাদের যে 15টি থানা 43টি ওয়ার্ড আছেন সেগুলিকে পুনর্গঠন করা, যেহেতু কারণ এইগুলি বিলুপ্ত করা হয়েছে। কমিটিগুলি যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে নির্বাচনের জন্য আমাদের একটা বিরাট একটা সুযোগ আসবে, সুবিধা আসবে। মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে এরশাদুল্লাহ ও নাজমুর রহমানের সাথে দ্বন্দ্ব শুরু হয় সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও আবু সুফিয়ানের সাথে। এছাড়া আগে প্রকাশ্যে অনুষ্ঠানে না গেলেও 5ই আগস্টের পর থেকে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অতিথি হচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। গত 1.5 দশক ধরে নানা প্রতিকূলতায় রাজনীতির মাঠে কোণঠাসা ছিল জামায়াত ইসলামী। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে সক্রিয় তারা। সাধারণ মানুষের কাছে সংগঠনের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি দলটি আওয়ামী লীগ আমলে নির্যাতনের চিত্র তুলে ধরছেন বিভিন্ন কর্মসূচিতে। জনগণ আমাদের দিকে চেয়ে রয়েছে, তার কারণ হলো 36শে জুলাইয়ের পর থেকে আজকে 5 মাস অতিবাহিত হলো। চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে, কক্সবাজারে একটিও তকমা আমাদের দিতে পারে নাই। তার কারণেই প্রশাসন টোটাল আমাদের উপরেই এখন অত্যন্ত আস্থাশীল হয়েছে। এদিকে ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন সংস্কার এবং বিচার ব্যতীত আর কিছুই ভাবছে না। সাধারণ মানুষ যেন আমরা ভোট দিতে পারি এবং আমরা সাধারণ মানুষের ভোটেই যেন সরকার নির্বাচিত হয়, সেই সংস্কারটা সম্পন্ন করেই জাতীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত। তবে পুরনো বৃত্তেই রাজনৈতিক সংস্কৃতি চলমান থাকলে তাতে বাধা হয়ে দাঁড়াবে জনগণ, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান গণমানুষের যে আশা-আকাঙ্ক্ষা, সে আশা-আকাঙ্ক্ষা ধারণ করা রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তারা চেষ্টা করতে হবে। এদিকে দিন তারিখ ঠিক না হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে তৎপর শুরু করেছে বিভিন্ন দলের প্রার্থীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার হবে। তবে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 1-11 সরকার গঠনের ইঙ্গিত মনে করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ অনুচিত বলে মন্তব্য করেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গঠন হয় বিভিন্ন সংস্কার কমিশন। সরকারের পক্ষ থেকে বলা হয় প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা না এলেও ডক্টর ইউনূস 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ইঙ্গিত দেন। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় দ্রুত জাতীয় নির্বাচনের। যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান, তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে
স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন। সবশেষ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। দেখিও বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। ন্যূনতম সংস্কার করে নির্বাচনের পথে যাওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এদিকে উপদেষ্টাদের মধ্যে রাজনীতি করলে অন্তর্বর্তী সরকার থেকে বের হয়ে করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোরও সরকারের কোনো কাজে হস্তক্ষেপ ও সাংবিধানিক পদে নিয়োগের জন্য চাপ প্রয়োগ করা অনুচিত। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, আওয়ামী লীগকে চাইলেও নতুন দলের উত্থান চায় না বিএনপি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার দেওয়া সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। প্রভাবমুক্ত থেকে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সকালে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার। বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে আপাতত ভাবা হচ্ছে না, তবে 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় ভোটার তালিকা হালনাগাদে সবার সহযোগিতা কামনা করেন এই নির্বাচন কমিশনার। ভোটে তরুণদের অংশগ্রহণ বাড়াতে পরামর্শ দিয়েছে ইউএনডিপি। এই কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। আরও জানান, ইসিকে নারী ভোটারের উপস্থিতি বাড়াতে উদ্যোগ নেওয়ার পরামর্শও দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। নিউ ইয়র্কে রিপোর্ট জমা দেওয়ার পর ইউএনডিপি আবারও নির্বাচন কমিশনের সাথে আলোচনায় বসবে বলেও আশা প্রকাশ করেন ইসি সচিব। আমাদের ইলেকশন প্রসেসটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন, ফরওয়ার্ড ক্যালকুলেশন না। ফরওয়ার্ড ক্যালকুলেশনটা তো ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। কাজে আমরা বললাম যে আমরা এইভাবে রেডি হচ্ছি, আমাদের চেষ্টা আমরা কাজ করছি। ফর এক্সাম্পল, একটা প্রকিউরমেন্টের একটা নির্দিষ্ট সময় থাকে 5 থেকে 6 মাস। এখন আজকে থেকে যদি শুরু করি তাহলে 6 মাস, যদি আমি জুলাই থেকে শুরু করি তাহলে জানুয়ারি। তো আমাদের তো ওটা বসে থাকলে হবে না। তাহলে ওইভাবে স্পেসিফিক করে ডিটেলসে ওটা আলোচনা ব্রড একটা আসপেক্ট নিয়ে আসতে হবে। জুলাই আগস্টের আন্দোলনকালে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে এটি বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হবে। এছাড়া প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ইউএন মানবাধিকার প্রধানের সাহায্য কামনা করেন। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলায় কারাবন্দী 178 জন জামিনে মুক্ত হয়েছেন। মুক্ত জীবনে ফিরে সাবেক বিডিআর সদস্যরা বলেছেন, কি অপরাধে জেল খেটেছেন তা জানেন না তারা। তাদের উপর হওয়া অন্যায়ের বিচার চেয়েছেন তারা। 16 বছর পর অপেক্ষার অবসান। 2009 সালের পিলখানা ট্র্যাজেডি মামলায় বৃহস্পতিবার সকাল থেকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসতে থাকেন 178 জন। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 43 জন এবং কাশিমপুর 1, 2 আর হাই সিকিউরিটি কারাগার থেকে 135 জন বেরিয়ে এসে বন্দি জীবনের বর্ণনা দেন বুক ভরা হাহাকার নিয়ে। যে সময় গেছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না, বাকি জীবনটা যেন একটা
সুস্থ সুন্দরভাবে কাটাইতে পারি স্বাভাবিক জীবনে, এইটাই। আমরা এখন বিচার চাচ্ছি, আমাদের ন্যায় বিচার চাচ্ছি। আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। রবিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। আদেশে বলা হয়, যারা বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই তারা জামিনে মুক্তি পাবেন। একইভাবে হত্যা মামলায় এরই মধ্যে যাদের সাজাভোগ সম্পন্ন হয়েছে তাদের বিরুদ্ধে যদি উচ্চ আদালতে আপিল না থাকে তাহলে তারাও মুক্ত হবেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রিয় স্বজন বাড়ি ফিরবে, 16 বছর পথ ধরে সেই অপেক্ষা নিয়ে যারা গুনেছেন সময়, আজ ছিল সেই অপেক্ষার শেষ দিন। ছেলেকে জড়িয়ে কাঁদছেন মা, বাবাকে পেয়ে আনন্দে আত্মহারা সেই সন্তান যে জন্মের পর প্রথম দেখছে তার বাবাকে। মুক্ত জীবনে ফেরাদের বরণে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটক ছিল আজ এক আনন্দ বেদনার কাব্য। দিন গেছে বাবা, তা আল্লাহ জানে, আমি জানি না, আল্লাহ জানে। কাশিমপুর কারাগারের সামনে 90 বছরের মা এসেছেন ছেলেকে দিতে। ছেলে শাহিন হোসেন ছিলেন ল্যান্স নায়েক, পিলখানা ট্র্যাজেডির দিন ছিলেন বাসায়, তবুও তাকে জেলবন্দি থাকতে হয় 16 বছর। ছেলেকে ফিরে পেয়ে আনন্দের ঝিলিক পরিবারে। এতই আনন্দিত বলার মতো কোনো ভাষা নাই। আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া যে ভাইকে আমরা ফিরে পেয়েছি। 16 বছর পর কারামুক্ত হয়ে কারা জীবনের বর্ণনা করেন অনেকে। আমি পিলখানায় ছিলাম, একটা ঘাট ছেড়ে নাই, অপরাধটুক করি নাই। ঘাট ছেড়লে যে অপরাধটুক হয়, অপরাধটুক আমি করি নাই। তো 17 বছর জীবন থেকে বাইরে গেছে, আমাদের দুঃখ করে সব ভুলে যাবে, আমাদের সব ফেরত দেয়। আমি 16 বছর পরে ছাড়া পেলাম। আমার নামে কোনো অভিযোগই নাই। আমার জেলখানাত 16টা বছর আটকে রাখছে, আমি 16 বছর হাজতে। কারাগার থেকে মুক্ত হয়ে চাকরি এবং ক্ষতিপূরণ দাবি করেন তারা। শুকরিয়া, এখান থেকে বাইরে হয়েছি, এটাই অনেক শুকরিয়া। আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। সরকারের কাছে দাবি করছি আমার ভাই যেন যা মনে করেন চাকরি এবং টাকা পয়সা যা ফেরত পায়। আমরা দীর্ঘদিন জেল খাটার কারণে অর্থনৈতিক সমস্যা হয়, তো আমরা যাতে একটা কর্মসংস্থান পাই, এই সরকারের কাছে আশা। দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনজনদের বাসায় নিয়ে যাবেন বলে। এখন প্রথমেই বলবো যে 16 বছর পরে আমি আমার স্বামীকে পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এতদিন পরে কাছে পেয়ে মনে হচ্ছে যে আজকে একটা ঈদের দিন, এরকম মনে হচ্ছে। কারণ আমরা 16টা বছর অনেক সাফার করছি। সাফারিংস এর শুরুটা হচ্ছে সামাজিকভাবে, পারিবারিকভাবে, সব দিক থেকে আমরা সাফারিংস করছি। লাঞ্ছনা বাঞ্ছনা সবকিছুর, মানসিক টর্চার, সবকিছু শিকার আমরা হয়েছি। ওনারা যে এত ভুক্তভোগী হইলো, ওনারা কিছু পাবে এটাই তো ওনাদের আশা। আমাদের ছেলে মেয়ে আমরা যত কষ্ট করেছি, এইরকম কষ্ট, নির্মম কষ্ট কেউ কোনোদিন করে নাই। 16 বছর আগে পিলখানা ট্র্যাজেডি কেড়ে নিয়েছে অনেকের তাজা প্রাণ। সেই হত্যাকাণ্ডের বিচার আজও শেষ হয়নি। এমন সমীকরণের মাঝেই 178 জন বিডিআর জওয়ান প্রশ্ন তুলেছেন তাদের জীবন থেকে কেড়ে নেয়া 16টি বছর নিয়ে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বেক্সিমকো গ্রুপের বন্ধ হওয়া 16টি কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারীরা। তাদের দাবি, কারখানা বন্ধ হয়ে গেলে বেকার হবে প্রায় 42,000 মানুষ। তবে দুই উপদেষ্টা সাফ জানিয়েছেন, শ্রমিকদের দাবি মানা সম্ভব নয়। সরকার এতদিন আন্তরিকভাবে কারখানাগুলো চালিয়ে নেওয়ার চেষ্টা করলেও পারছে না। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 32টি ফ্যাক্টরির মধ্যে 16টি ফ্যাক্টরির কোনো অস্তিত্ব নেই। এছাড়া এগুলোর নামে লোপাট করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বেশ কয়েকদিন ধরেই নানা কর্মসূচি পালন করছেন বেক্সিমকোর শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রাজধানী পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে শ্রমিক কর্মচারীদের সংবাদ সম্মেলন। অদ্যাবধি বেক্সিমকো গ্রুপের গার্মেন্টস ও এর সাথে সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ না করে কারখানাগুলো সরকারি তত্ত্বাবধানে চালু রাখার দাবি জানান শ্রমিক কর্মচারীরা। যে প্রপোজালটা সরকারকে আমরা দিছি, সেটা যদি আমাদেরকে অনুমোদন দেয়, তবে সরকারকে এই টাকা পরিশোধ করা বেক্সিমকোর পক্ষে সম্ভব। সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য ও শ্রম উপদেষ্টা জানান, শ্রমিকদের দাবি মানা সম্ভব নয়। এই 5 আগস্টের 3 মাস আগেই ওনারা আইএফআইসি ব্যাংকের মাধ্যমে আমার বন্ডে 4,000 কোটি টাকা তুলেছেন। মানে এটা একটা অবাক বিষয়। টাকা কোথায়? Where is money? কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ইন্ডাস্ট্রির যারা অংশীজন আছে তাদের সকলের সাথে পরামর্শ করে আমরা চেয়েছি যে তারা যেন আত্মীকরণ হয়ে যায় বিভিন্ন প্রতিষ্ঠান, এবং বিভিন্ন প্রতিষ্ঠান এই বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন।
শ্রম উপদেষ্টা আরও জানান, ইন্ডাস্ট্রিয়াল পার্কটিতে 32টির মধ্যে 16টি কারখানার কোনো অস্তিত্ব নেই। 32টি ফ্যাক্টরির বিপরীতে 29,925 কোটি টাকা সহ বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ আজকে প্রায় 40,000 কোটি টাকারও বেশি। ম্যানেজমেন্ট অর্থাৎ মালিকরা এই অর্থ কোথায় নিয়ে গেছেন এটা আমরা এখনো বলতে পারবো না, বাট এই টাকা মনে করা হয় যে দেশের মধ্যে নেই, থাকলে হয়তো আমরা জানতে পারতাম। উপদেষ্টারা জানান, অবরোধ ও গাড়ি ভাঙচুর করে তৈরি পোশাক খাতি নয়, সারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। চোখের সামনে লুটপাট হবে আর কেউ কিছু বলবেন এটা তো হতে পারে না। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন ভ্যাট অধ্যাদেশ বাস্তবায়ন হলে 5 টাকার বিস্কুট কিনতে হবে 7 টাকায়, আর 25 টাকার জুসের দরে আরও বাড়বে 8 টাকা। ভোক্তার উপর বাড়তি চাপ কমাতে তাই রাজস্ব বোর্ডের সাথে বৃহস্পতিবার বৈঠক করেন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপার নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্যবসায়ী নেতারা বলেন, ভ্যাট হার বাড়ালেও খাদ্যপণ্যের দাম বাড়াতে পারছে না তারা। বৈঠকে রাজস্ব বোর্ডকে বোঝানো হয়েছে, ভ্যাট বা কর বাড়ালে ক্রেতার পকেট থেকে বাড়তি টাকা যাবে। বৈঠকে রাজস্ব বোর্ড ব্যবসায়ীদের সমস্যাটিকে ইতিবাচকভাবে দেখার আশ্বাস দিয়েছে। এ সময় করের বোঝা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললাম, স্যার আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ভালোভাবে উনি শুনলেন। সো আমার মনে হয় যে স্যার আমাদেরকে আশ্বাস দিলেন যে স্যার এনবিআর কে দায়িত্ব দিয়েছেন, ওনার সেক্রেটারিদেরকে উনি দায়িত্ব দিয়েছেন, ওনার সাথে যারা কাজ করেন ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন, ওনারা কাজ করে আমাদের এই ব্যাপারটা দেখে ওনারা আমাদেরকে ত্বরিত একটি সুন্দর সমাধান দিবেন। মাঘের শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। ঠাকুরগাঁওয়ে ভোর থেকে বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। মাঘ মাসের প্রথমাংশে শীতের ছোঁয়া লেগেছে রাজধানীতেও। রাত থেকে কুয়াশার সাথে বইছে শীতল হাওয়া। এদিকে আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকবে কুয়াশার দাপট। বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা না পাওয়ায় তীব্র শীত অনুভূত হয়। শীতের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দিসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। এদিকে চুয়াডাঙ্গায় ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী রবিবার থেকে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস রয়েছে। কাজে যাইতে তো কষ্টই হয়। কালকের থেকে মনে করেন যে আজকে আবহাওয়া একটু বাতাস বেশি, ঠান্ডা বেশি, কুয়াশাও খুব, বাতাস বসে, এত ঠান্ডা কুয়াশা বেশি হয়ে গেছে। প্রত্যাবাসনের জন্য অবৈধ বাংলাদেশিদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বৃহস্পতিবার তিনি বলেন, নির্বাসনের জন্য মুম্বাই, পুনে, কলকাতা, দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করা শুরু হয়েছে। বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী একজন বাংলাদেশি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের লোকজনকেই আগে খুঁজছেন তারা। সাইফ আলী খানের ওপর হামলার জের ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে তোড়জোড় চলছে। যদিও সাইফ আলী খানের ওপর হামলার বাংলাদেশের এক নাগরিক জড়িত থাকার অভিযোগে পুরো জাতিকে দায়ী করা যায় না বলে মন্তব্য করেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ। ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পারস্পরিক সম্মানজনক সংলাপে বসতে প্রস্তুত রাশিয়া। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই কথা জানায়। এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হলে মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার হুমকি দেন ট্রাম্প। তারপরেই ক্রেমলিন পক্ষ সংলাপে বসতে রাজি বলে জানানো হলো। ক্রেমলিন আরও জানায়, ট্রাম্পের প্রথম শাসন আমল প্রমাণ করে তিনি নিষেধাজ্ঞা বেশি পছন্দ করেন এবং রাশিয়া তার বক্তব্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুদ্ধ বন্ধে যদি কোনো চুক্তি না হয় তবে দ্রুতই রাশিয়ার পণ্যের ওপর উচ্চমাত্রার কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র, এমন কথাও বলেন তিনি। এ সময় পুতিনের সাথে ট্রাম্পের সম্পর্ক খুবই ভালো বলে উল্লেখ করেন পেসকভ। এদিকে রাশিয়ার ওপর ট্রাম্পের হুঁশিয়ারিকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসীদের ঠেকাতে সীমান্তে অন্তত 10,000 সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দক্ষিণ সীমান্তে 1,500 সেনা মোতায়েন করা হয়েছে। মূলত অনুপ্রবেশকারীদের রুখতেই এই বিপুল সংখ্যক সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রে মেক্সিকোর প্রায় 50 লাখেরও বেশি অবৈধ অভিবাসীর বাস। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে উদার থাকলেও ডোনাল্ড ট্রাম্প বরাবরই এর ঘোর বিরোধিতা করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিতাড়নের পদক্ষেপ নেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর সাথে সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে এরই মধ্যে 1,500 সেনা মোতায়েন করেছেন ট্রাম্প। সেখানে অন্তত 10,000 সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা সংস্থার বরাতে এ খবর জানাচ্ছে বিবিসি। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে আগেই 2,500 সেনা মোতায়েন করা হয়। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা জানান, সীমান্তে সেনারা আইন প্রয়োগে জড়িত থাকবে না। প্রাথমিকভাবে অভিবাসীদের প্রবেশে বাধা দিতে বল প্রয়োগ এবং অন্যান্য সীমান্ত মিশন পরিচালনা করবে মার্কিন সেনারা। এছাড়া যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের ভ্রমণ স্থগিত করেও একটি আদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অবৈধ অভিবাসন বিরোধী আইনের অনুমোদন দিয়েছে রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদ। সন্দেহভাজন বিদেশি অপরাধীদের বিচারপূর্বক কারাবাসের মেয়াদ বাড়ানোর বিলেও দেয়া হয়েছে অনুমোদন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ফুটবল বিশ্বে আবারও আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনুস। সুইজারল্যান্ডের দাভোসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার। আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ সফরের প্রতিশ্রুতিও মিলেছে বিশ্ব ফুটবলের প্রধানের কাছ থেকে। তবে মাত্র 3.5 মাসের মধ্যে ফিফা সভাপতির সাথে দুবারের সাক্ষাতে আলোচনা হচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে একের পর এক বিশ্ব নেতাদের সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানেই ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সাথেও সাক্ষাৎ হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার। গত বছরের 12 নভেম্বর আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে এর আগে বৈঠক হয়েছিল এই দুই ব্যক্তিত্বের, যেখানে জানুয়ারিতে বাংলাদেশ সফরের প্রতিশ্রুতি দিয়েছিলেন ইনফান্তিনো। সেটি বাস্তবায়িত না হলেও সুইজারল্যান্ডে ডক্টর ইউনুসের কাছে আগামী 2 মাসের মধ্যে আবারও বাংলাদেশ সফরের কথা দিলেন বিশ্ব ফুটবল প্রধান। এর আগে ওনাকে বাংলাদেশের তারুণ্যের যে উৎসব চলছে সেখানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি প্রাথমিকভাবে সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন, কিন্তু জানুয়ারিতে নানাবিধ ব্যস্ততার কারণে উনি আসতে পারেননি, সেজন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি কথা দিয়েছেন তিনি চেষ্টা করবেন, মার্চে আসবেন এবং বাংলাদেশের নারী ফুটবল দলকে তিনি অনুপ্রাণিত করবেন। তবে প্রায় 3.5 মাসের ব্যবধানে ইনফান্তিনোর সাথে ডক্টর ইউনুসের 2টি বৈঠক আলোচনার জন্ম দিয়েছে ফুটবল বিশ্বে। মূলত তারুণ্যের উৎসব ও নারী ফুটবল কেন্দ্র করে এই বৈঠকগুলো হলেও স্পোর্টস পলিটিক্সে এই নোবেলজয়ী পদচারণা নিয়েও হচ্ছে কাটাছেঁড়া। ক্ষুদ্র ঋণের প্রসার ও সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্রতা দূরীকরণে বিশেষ অবদান রাখায় নোবেলজয়ী ডক্টর ইউনুস ক্রীড়াঙ্গনে অনেক আগে থেকে সমাদৃত। 2016 রিও অলিম্পিকে মশালবাহী ডক্টর ইউনুস একই বছর বার্সেলোনার আমন্ত্রণে নিউ ক্যাম্পে যান। 2020 টোকিও অলিম্পিকে ডক্টর ইউনুসকে লরেল অ্যাওয়ার্ডেও ভূষিত করা হয়। তার শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণকেই প্যারিস অলিম্পিকের মূল মন্ত্র করা হয়। তাই ডক্টর ইউনুসের প্রভাবে দেশের ফুটবলে আরেকবার ইনফান্তিনোর পদচারণার আশায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কনক মাহমুদ, ডিবিসি নিউজ। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 ঘোষণা করা হয়েছে। এবছর 10 জন এই পুরস্কার পাচ্ছেন। বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ বা গদ্যে সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। বাংলা একাডেমি আয়োজিত অমর 21শে বইমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই পুরস্কার প্রদান করবেন। মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল বসছে সপ্তাহব্যাপী ঐতিহ্যবাহী মধুমেলা। কবির জন্মভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে চলছে মেলার প্রস্তুতি। সপ্তাহব্যাপী মেলা উপলক্ষে প্রশাসন ও মধুসূদন একাডেমি সাগরদাড়িতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত শুধু বাঙালি পাঠকের কাছে নয়, বিদেশি পাঠকের কাছেও অনন্য হয়ে আছেন। বাংলা সাহিত্যের খ্যাতিমান এই কবির জন্ম যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। প্রতি বছর সাগরদাড়িতে সাড়ম্বরে কবির জন্মজয়ন্তী উদযাপিত হয়।
কবির 201তম জন্মবার্ষিকী উদযাপনে এবারও খুলনা বিভাগের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী মধুমেলা শুরু হচ্ছে 23শে জানুয়ারি থেকে, চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। বর্ণিল সাজে সাজানো হচ্ছে মেলার মাঠসহ কপোতাক্ষ নদীর পাড়। তৈরি করা হচ্ছে যাত্রা, সার্কাস, পুতুল নাচ, মৃত্যুকূপ, জাদু প্রদর্শন, হস্তশিল্প, কুটিরশিল্প সহ হরেক রকমের স্টল। এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে অনেক কিছুই থাকে, কসমেটিক বলেন, দেখার জন্য অনেক বিনোদন থাকে। গতবারের চেয়ে এবার মধুমেলাটা খুব উন্নত মানের হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের রাত্রি যাপনে রয়েছে ব্যবস্থা। এর আগে আমাদের বিনোদনটা হতো ম্যাটার ভিতরে এবং অল্প জায়গার ভিতরে। আমরা বিনোদনটা বাড়ানোর জন্য সর্বোচ্চ মানুষের সমাগম হবে আমরা আশা করি। প্রতি বছর জমজমাট মেলায় বেচাকেনা ভালো হয়ে থাকে। এবছরও আশানুরূপ সাড়া মিলবে বলে আশা দোকানীদের। কিশোরগঞ্জ থেকে আসছি, অনেক বেচাকেনা হয় মধুমেলার। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, ঈদের মতো আর কি জিনিসটা উপভোগ করি। মেলা মঞ্চে মহাকবির জীবন ও কর্মভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। মধুমেলা উপলক্ষে আমরা মাসব্যাপী প্রস্তুতি নিয়েছি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আমরা এখন প্রায় শেষ পর্যায়ে আছি। আশা করছি এবারে মধুমেলাটি গতবারের তুলনায় লোক সমাগম বেশি হবে। আমন্ত্রিত অতিথি, শিল্পী সারা বাংলাদেশের মানদণ্ডের তুলনায় তারা ন্যাশনাল ফিগার। মধুমেলাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।